এত বড় সাহস, আমাকে অপমান! আর আমি কোনো অপমান সহ্য করিব না। অপমান কা বদলাও অপমান নিতেই হবে। ও গুলটে মামা, ও গুলটে মামা, গুলটে মামা গো, ও গুলটে মামা! তুমি কোথায় যাচ্ছ এইভাবে? মাছ ধরতে। তুমি মাছ ধরতে যাচ্ছ? হ্যাঁ, ইলিশ মাছ, ইলিশ ফিশ। জয় গুরু, তোমার বড়শি কোথায়? আমার কাঁধে এটা কি দেখতে পাচ্ছিস না? গলতপুরের আংশি বলদ ঘটন। এটা বড়শি, বড়শির আগায় ঝুড়ি। আমার সঙ্গে এলে দেখতে পাবি এই চ্যাঙ্গালিয়ান বড়শির কামাল। চলে আয়। তুমি এত মাছ থাকতে হঠাৎ ইলিশ মাছ ধরতে এমন চ্যাঙ্গালিয়ান বড়শি নিয়ে ছুটলে কেন? এত বড় সাহস ওই ভজার! ওই বাজারে মাছ বিক্রি করে ভজাদা? হ্যাঁ, আমি বাজারে গেছিলাম ইলিশ মাছ কিনতে, বুঝেছিস? তুমি ইলিশ কিনতে গিয়েছিলে ধারে? ঘটনা ঘটন। তারপর ভজাদা কি বললো তোমাকে? বলে 1400 টাকা কেজি ইলিশ। তারপর আমিও ভজাকে বললাম, মাত্র দে তবে 14 টাকায় যত কেজি ইলিশ ওঠে। জয় গুরু। ভজাদা কি বললো? এত বড় সাহস ওই ভজার! ইলিশটার গা থেকে একটা আঁশ তুলে আমাকে দিয়ে বলল, 14 টাকায় আগে ইলিশটার আঁশ ভাজা খাও, তারপর বডি খাবে। উফ, জব্বর দিয়েছে। না এই না, মানে ভজাদার তো খুব সাহস। এবার দেখ আমার চ্যাঙ্গালিয়ান বড়শির খেল। পুকুরের জলে ইলিশ পাওয়া যায়? কেন রে সন্দেহবাতিক বলদ পাঁচু? ইলিশ কি তোদের বাড়ির পেছনের নালাটায় সাঁতার কাটে? দেখেছেন দাদু, দেখেছেন? এই ক্যালটাবুলাস কিচ্ছু জানে না। এত কথা বললে কি মাছ ওঠে আপদের দল? ওইখানে গিয়ে ঝুড়ি ডুবিয়ে শামুক তল গিয়ে। What? দাদু, শামুক? আপনার চোখের সামনে আমি জোড়া ইলিশ তুলবো, জোড়া। আপদ, ভাবলুম এইখানে বসে শান্তিতে মাছ ধরবো। দাদু মাছের কিচ্ছু জানে না। মাছ ধরতে গেলে নাকি মুখ বন্ধ করে চুপচাপ বড়শি ফেলে বসে থাকতে হয়। ভেরি ব্যাকডেটিং দাদু। দাদু তো ঠিকই বলেছে, কথা বললে মাছ ওঠে না। ওরে মাছের কি কান থাকে নাকি রে? ক্যালটাবুলাস ভেন্ডি, তাহলে কি থাকে? ওদের কানকো থাকে। আর কানকো অল টাইম বন্ধ থাকে, জানিস না? এমনিতেই তাই কোনো মাছ কোনো শব্দই শুনতে পায় না। বাজারে যখন আমরা কানকো টেনে টেনে মাছ কিনি, তখন ওদের কিছু কথা কানে যায়। ওই দরদামের ব্যাপারটা আর কি। জয় গুরু। উল্টে মামা দেখো, ইলিশ উঠেছে! ইলিশ, ইলিশ, ইলিশ! ইলিশ, ইলিশ, ইলিশ! ইলিশ উঠেছে! ইলিশ, ইলিশ! পিসিমা, ইলিশ ধরেছি, এই দেখো। ওরা মুখ হাতে বালিশ ঝুলিয়ে ইলিশ ইলিশ করে এই 7 সকালবেলা পাড়া মাথায় করছে। ইলি মানে বালি, ইয়ে মানে বালিশ। ইলিশটা বালিশ হয়ে গেল কেমন করে? ঘুমিয়ে ঘুমিয়ে খামোখা ইলিশ ধরতে গেলি কেন? হ্যাঁ, কুমির ধরতে পারলি না? ও তো ছাড়া। রাখিব না, রাখিব না আমি এই ক্যালটাবুলাস জীবন। ইলিশ খাইতে পারিতেছি না, ওদিকে বর্ষাকালটাও পাসিং হইয়া যাইতেছে। খাইবে কি? মানে খাবে কি করে? ইলিশ মাছের যা দাম। তুমি স্বপ্নে ইলিশ ধরলে, স্বপ্নেই তো এই মাছটা খেয়ে ফেলতে পারতে। না, কাটা ইলিশে নুনের ছিটে দিবি না বলছি। তাছাড়া স্বপ্নেও তোমার ইলিশ খাওয়া হতো না গুলটে মামা, কারণ পুকুরে কোনোদিনও ইলিশ পাওয়া যায় না। এই, তুই ইলিশ সম্বন্ধে কি জানিস রে পাঁচু? পাঁচু তো ঠিকই বলেছে গুলটে মামা। ইলিশ মাছ নদীতে ডিম ছাড়তে এলে ধরা পড়ে। ওগুলো নদীগত ইলিশ। পুকুরগত ইলিশগুলো পুকুরে সেই ডিম পারে। পুকুরে আবার ইলিশ আসবে কেমন করে? ওরে গলতপুরের ভাজা বলদ ঘটন, বাজারে এত ইলিশ রোজ রোজ আসে, ওদের মধ্যে 2-1টা ইলিশ টুক করে পালিয়ে পুকুরে চলে আসতে পারে না? আলবাত পারে। শোন, আমার স্বপ্ন পর্যন্ত যখন ইলিশ চলে এসেছে, তখন আমি ইলিশ খাবই, খাউঙ্গাই খাউঙ্গা। তার আগে নরদার দোকানে চলো, 1 কাপ চা তো খাই। ঠিক আছে, চল দেখি নরা ইলিশ খেলো কিনা জেনে আসি। হ্যাঁ হ্যাঁ,
চলো চলো। গুলটে মামা। ইলিশের কথা আর বলবেন নে নন্দ ভণ্ড গুলটি বাবু, পরানটা কেমন যেন হু হু করে ওঠে গো। তুইও কি স্বপ্নে ইলিশ দেখেছিস নাকি নরা? যাদের ধারে খাওয়া অভ্যেস তারাই স্বপ্নে ইলিশ দেখে। আমি ইলিশ দেখেছি একেবারে যাকে বলি চম্মচকে। নরা! এই শান্তি শান্তি শান্তি। গুলটে মামা। নরাদা, তুমি কি বলতে চাইছো বলো তো বলো তো। পাঁচু ভাই পোগো, ইলিশ আনতো আমার দাদু, একেরে যারে বলি খাঁটি পদ্মার ইলিশ। সে প্রায় 3-4 কেজি তো হবেই। সেই ইলিশের পেট থেকে বেরুতো এত ডিম। সেই ডিমগুলো পুকুরে ছাড়তে পারিসনি, ক্যালটা বুলাস। ইলিশের ডিম পুকুরে ছাড়লি পরে সে ডিম ফুটে আপনার মতো সব নন্ড ভণ্ড ট্যাংরা মাছ বেরুতো, তাই ছাড়িনি। নরা! আমাকে ইলিশ চেনাতে আসিস না। তোর দাদু ইলিশ আনতো পদ্মা থেকে, আমার দাদু ইলিশ আনতো খর্দা থেকে। খর্দার ইলিশ খেয়েছিস কখনো? ওই দেখো রামায়ণের হনুমানের কুরুক্ষেত্রের যুদ্ধে এনে ফেলিছে। এই খেয়েছে খেয়েছে। নরাদা, তোমার দাদু এখনো বেঁচে আছেন? দাদু সেই কবেই স্বর্গে চলে গেছেন গো, কিন্তু সেই ইলিশের স্বাদ এখনো জিভে নেগে আছে গো। এত স্বাদ! সোয়াদ বলি কি সোয়াদ। একবার দিদমা রান্নাঘরে ইলিশ মাছ ভাজা করতেছিল, সে এমন গন্ধ ছেড়েছিল যে দুটো মেসো ভূত থাকতে না পেরে রান্নাঘরে ঢুকে পড়েছিল। সেই এক কাণ্ড। ভূত দেখি তো দিদিমা মুচ্ছা গেল। ব্যাস, তারপর থেকে দাদু ইলিশ মাছ আনা বন্ধ করে দিল, আর আমারও ইলিশ খাওয়া জম্মের মতো ঘুচি গেল। বলিস কি রে নরা? ভূতেও ইলিশ খায়? গ্রাম বাংলার ভূতগুলো খায় গো। আমাদের বাজারে দেখছি ইলিশ ঢোকা বন্ধ করতে হবে। এই যে ভেলা বাবু গট গট করে চলি যাচ্ছেন, যে চা খাবেন নে? আজ আর চা খাবো না রে নরা। 1 কেজি ওজনের দুটো জব্বর ইলিশ নিয়েছি। তাড়াতাড়ি গিয়ে তোদের মাসিমাকে দেখাই, একেবারে লাফাচ্ছিল। এ কি বলতেছেন? একেরে জ্যান্ত ইলিশ পেয়ে গেলেন? আরে টাকা দিলে বাঘের দুধও পাওয়া যায় রে নরা। আর দেরি করা যাবে না। 1500 টাকা কেজি চেয়েছিল, করকরে নগদে 300 টাকা। খুশি হয়ে 100 টাকা আরো বেশি দিলাম। যাই রে। ভেলা কাকা জ্যান্ত ইলিশ কিনেছে পাঁচু। দেখেন গে পুঁটি মাছ কিনে ইলিশ বলে চালাচ্ছে। পাঁচু চলে আয়। কেন? বলেছি না আমি ইলিশ খাবই। হয়ে গেল, চল রে। ট্যাংরা মাছের 3 টুকরো করে খায়, সে খাবে ইলিশ। হরি বল। কেমন প্ল্যানিং দিলুম বল একবার, বল। দারুণ! বলতে মামা, ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? হোয়াট বাড়াবাড়ি? পাঁচু, ইলিশ খাওয়ার জন্য আমি বাড়াবাড়ি আড়াআড়ি তাড়াতাড়ি সব করতে পারি। জানি না কি আছে কপালে। গিন্নি, মাছগুলো ঠিক মতো রেখেছো তো? সে রাখবো না কেন, হাড়িতে নোড়া চাপা দিয়ে রেখেছি। পাড়া প্রতিবেশী জিজ্ঞেস করলে বলো জোড়া ইলিশ এনেছি। আমি কিন্তু সবাইকে তাই বলেছি, মনে থাকে যেন। হ্যালো, আমি মেছো ভূত, ইলিশ খাই। ভূত হালুম করছে। হ্যালো, ইয়ে মানে হাউ মাউ খাও, ইলিশের গন্ধ পাও। ওরে বাবা গো! চল পাঁচু, কাজ হয়ে গেছে। হাউ মাউ খাও, হাড়ির ভিতর থেকে ইলিশের গন্ধ পাও। ইলিশ! ওরে বাবা গো! ও বাবা গো! ইলিশে কামড় দিয়েছে গো! বাবা গো! এটি হাড়িতে তো দুটো শিঙি মাছ। কে রে? গিন্নি কি হয়েছে? গেলাম গো!
কি কে রে তোরা? পালা বেন্টি। পালাই রে। একি একি হালুম ইলিশ ভূত, আপনার ইলিশগুলো শিঙি মাছ হয়ে গেছে ভেলা কাকু। তোর মজা আমি দেখাচ্ছি দাঁড়া। ওরে বাবারে, ওই ভেলা কাকুকে আমি ছাড়বো না। পাচু বেটা বেটা 2 পিস শিঙি মাছ কিনে জোড়া ইলিশের গপ্প দিয়েছে। আর আপনিও ওনার গপ্প গপ গপ করে খেয়েছেন। ওই ভেলা কাকুর স্বভাবটাই হলো এমন, সব কিছুতে রং সইরে বলে। সারা গলতপুর জানতো ভেলা কাকু শহরে স্টিমার চালাতো। পরে জানা গেল ওই সালতাপাড়ার খালে মাথা পিছু 10 টাকা নে ভেলা ঠেলে নৌক পারাপার করে। সেই থেকেই ওনাদের সবাই ভেলা কাকু বলি ডাকে। তা বলে শিঙি মাছকে ইলিশ মাছ বলবে? ওকে আমি দেখছি, ও দেখছি আমার থেকে মানে ডেঞ্জাস্টিক টাইপের লোক। ওরে বর্ষাকালটা চলি গেলে আর তো ইলিশ পাবে না। খেপা তোর ইলিশ খাওয়া হলো না রে, হলো না। পাঁচু চল এখান থেকে, নড়া আবার এই কাটা ঘায়ে নুনের চিটে মারছে। চল চল বলছি। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। এই চল রে তোরা। হ্যাঁ হ্যাঁ চলো চলো। আমার দিদিবান মেসো ভূতের গপ্প শুনি ভূত সেজেছে, ইলিশ রেখেছে হাড়িতে আর ভূত ঢুকেছে বাড়িতে। হরি বল। ওরে বাবা গো, ও বাবা গো, ও কি ব্যথা করছে গো পিসিমা। ও বাবা, শিঙি মাছের কাঁটার ঘা, ব্যথা তো হবেই। একটু ইলিশ খাওয়ার জন্য তুই এমন পাগলামি করলি গুলটে, আজ যদি আমাদের সেদিন থাকতো রে। ইলিশ খেতে না পারি, ইলিশের কাঁটার ঘা যদি খেতুম তাও এত কষ্ট পেতুম না, তা বলে শিঙি মাছের। তোর এত ইলিশ খেতে ইচ্ছে করছে, দাঁড়া দেখি রাতে ব্যবস্থা করতে পারি কিনা। কি রাতে ইলিশ করবে পিসিমা? ইয়াহু! বাধা কমে গেছে, বাধা কমে গেছে। যাই পাঁচুদেরকে গিয়ে বলি। পাগল একটা। দেখ আমার ব্যথা কমে গেছে। পিসিমা আজ রাতে ইলিশ মাছ ভাজা, সর্ষে ইলিশ, দই ইলিশ, সব 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 রাখবে বলেছে। বাবা, ইলিশ মাছটা কত বড় হবে গুলটে মামা? বলেছিলাম না আমার দাদু খড়দা থেকে ইলিশ আনতো, এবারেরটা চাকদা থেকে আনবে মনে হয়। চাকদার ইলিশ 10-12 কেজির নিচে হয় না। বাবা, ওটা ইলিশ মাছ নাকি তিমি মাছ? ভেন্ডি, মুখ সামলে কথা বল বলে দিচ্ছে। অন্যের ভালো সহ্য করতে পারিস না না? আমাদেরকে খাওয়াবে না? চিন্তা করিস না, ওই ইলিশের ডিমগুলো গজাদার বাগানে যে পুকুরটা আছে ওখানে ছাড়বো। ওই পুকুরে ইলিশ চাষ করব। পুকুরে এত বড় ইলিশ মাছ হবে গুলটে মামা? পোনা ইলিশ তো হবে, তখন তোরা যত ইচ্ছে খাবি। বড় ইলিশ বড়দের খেতে হয়, ছোট ইলিশ ছোটদের, জানিস না? বলছি তো পুকুরে কখনো ইলিশ হয় না। তাহলে ডিমগুলো অ্যারোকিয়ামে ছাড়বো, সেখানে দেখবি ডিম ফুটে কত চারা ইলিশ বেরোবে। তোদের আমি চারা ইলিশ হলেও খাওয়াবো, এই তোদের বলে গেলুম। এবারেরটা আমাকে খেতে দে ভাই ঠুকন। এখান থেকেই গন্ধ পাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, তুমি একাই খাও, আমরা লোভ দেব না। ওরে দাঁড়া, আমি বরং চট করে নরাকে গিয়ে সুখবরটা দিয়ে আসি, বুঝেছিস? ও বাচুদা, এরুকিয়াম কি গো? অ্যাকোরিয়াম, অ্যাকোরিয়াম। জয় গুরু, তুমি সেরা, তুমি সেরা। পিসিমা, পিসিমা, আরে পিসিমা তাড়াতাড়ি এসো, খুব খিদে পেয়েছে। এই তো আসছি রে বাবা, আসছি। সন্ধে 7টা থেকে তোর খিদে পেয়ে গেছে। আরে রান্নাটা তো করতে দিবি। দাও 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 দাও। দেখি ইলিশ মাছ কোথায়? এই নে, এটা কি? কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে রেঁধেছি। বাজারে গিয়ে বাজার থেকে ইলিশ মাছের মাথাটা নিয়ে এসেছি। জানিস এটার জন্য ভজা 10 টাকা নিয়ে নিল। হোয়াট? কচু শাক? হ্যাঁ রে, খেয়ে দেখ, পুরো মাথাটাই তোকে দিয়েছি।
কেমন পাকা ইলিশের গন্ধ বের হচ্ছে, হ্যাঁ? সর্ষে ইলিশের বদলে কচু ইলিশ। কি করবি বল, ইলিশ যে বড় লোকই মাছ রে, সবার কপালে জোটে না। বাজারে গরিব ইলিশ ওঠে না পিসিমা। দূর পাগল, খেয়ে নে দেখি, আমি রান্নাঘরটা ততক্ষণে গুছিয়ে আসি। একেই বলে ইলিশের স্বাদ কচুতে মেটানো। আই লাভ ইউ পিসিমা। ভাবছি এবার ভোটে দাঁড়াতেই হবে। কেন তুমি ভোটে দাঁড়াবে কেন? ভোটে জিতলে সবার প্রথমে ইলিশের দাম 5 টাকা কেজি করে দেব। আমার দলের চিহ্ন হবে ইলিশ মাছ। ঠিক বলেছিস, মানুষ গন্ধে ভোট দেবে রে, গন্ধে ভোট দেবে। খবর আছে, খবর আছে। হোয়াট খবর, ভালো না খারাপ? ওই আতাপাড়ার জোড়াসংঘ মাঠের পুকুরে মাছ ধরার প্রতিযোগিতার আয়োজন করেছে। কি বলছিস কি? মাছ ধরার প্রতিযোগিতা? হ্যাঁ, যে সব থেকে বড় সাইজের মাছ ধরতে পারবে সে নগদ 2000 টাকা পুরস্কার পাবে। পাঁচুরে, এবার আমি মাছ দিয়ে মাছ তুলবো। সে তো কাঁটা দিয়ে কাঁটা তোলে জানি। তুমি কি বলতে চাইছো বলো তো উল্টে মামা? আমি ওই প্রতিযোগিতায় মাছ ধরবো, তারপর পুরস্কারের 2000 টাকা দিয়ে ইলিশ কিনবো। এইবার খারাপ খবরটা শোনো গুলটে মামা, ওই প্রতিযোগিতায় নাম দিতে গেলে 500 টাকা লাগবে। অ্যাঁ, অ্যাঁ, লাটের পুকুরের মাছ কোন লাটের যে 500 টাকা লাগবে? ওসব জানি না, লাটের পুকুর তো দেওয়াল দিয়ে ঘেরা, যে 500 টাকা দেবে সেই ঢুকতে পারবে, এটাই জোড়া সংঘের নিয়ম। যা শুরুতেই সে কভি নেহি। দরকার হলে আমি দেওয়ালের বাইরে থেকে বর্ষি ফেলবো। অত বড় বড়শি তুমি পাবে কোথায়? আমার একটা চ্যাঙ্গালিয়ান বর্ষি আছে। হ্যাঁ রে, চ্যাঙ্গালিয়ান বর্ষি আবার কি? সময় হলেই দেখতে পাবি। কালকেই কিন্তু প্রতিযোগিতা, সকাল 10টা থেকে। ঠিক আছে ঠিক আছে, কাজে লেগে পড় তোরা। আমাকে একটা বড় ঝুড়ি, লম্বা দড়ি আর একটা শক্ত দেখে ডাল এনে দে দেখি। এগুলো দিয়ে কি হবে? চ্যাঙ্গালিয়ান বর্ষি তৈরি হবে। হ্যাঁ রে, দেখতে যা এবার কি হতা হ্যায়। উল্টে মামা। দেখছো তো গেট বন্ধ, সামনে পাহারা। আরে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে গুলটে মামা। হোক গিয়ে, বড় মাছটা আমি ধরবো। দেওয়ালের পাশ দিয়ে বর্ষি ফেলতে পারবে না। দেখেছো তো বোমা সঙ্গের ভলেন্টিয়ার গুলো কেমন ঘুরছে। আমার সাথে পেছন দিকটায় চল। হ্যাঁ, তাই চলো তাই চলো। পুকুরটা দেখছি দেওয়াল থেকে অনেক দূরে। এপার থেকে ঝুড়ি ছুড়লে ওপারে পুকুরে গিয়ে যদি না পারে? পাঁচু, ওটা ঝুড়ি নয়, চ্যাঙ্গালিয়ান বর্ষি বল। বর্ষের ঝুড়ি যদি পুকুরে গিয়ে না পড়ে তখন কি করবে? তার থেকে বাড়ি ফিরে যাই চলো। কভি নেহি। তাহলে এখানে দাঁড়িয়ে করবেটা কি? পেয়েছি পেয়েছি, উপায় পেয়েছি। কি উপায়? ওই দেখ পাঁচু, ওই দেখ। ওটা তো একটা গাছ। ওরে ক্যালটা বুলাস বলো তো পাঁচু, ওটা গাছ দেখছিস? গাছের ডালটা দেখছিস না? ডালটা কেমন বিনা টিকিটে পাঁচিলের ওপারে চলে গেছে। মানে ভেরি ইজিক্যালি সোজা। আমি ওই গাছ বেয়ে উপরে উঠছি, তারপর ওই ডাল বেয়ে ভেতরে, তারপর ওই ডালে বসে ঝুপ করে জলে ঝুড়ি ফেলবো। ঝুড়ির যা সাইজ, বড় মাছটা এত বড় জায়গা পেয়ে ঝুড়িতে চেপে বসলে মারবো এক টান, ব্যাস মাছ আমার কবজায়। জয় গুরু। ব্যাপারটা কিন্তু অত সহজ নয় গুলটে মামা। হ্যাঁ, এর থেকে অনেক কঠিন কাজ তোদের এই লিডার করে দেখিয়েছে, সেটা ভুলে যাস না। তারপর সেই কঠিন কাজের পর তোমার কি কঠিন অবস্থা হয়েছিল, তুমিও সেটা ভুলে যাও না গুলটে মামা। পাঁচু, এই ভেন্ডিটাকে বারণ করে দে, আমাকে আবার কাঁটার খোঁচা মারলো। আমার মাথায় রোগ চেপে গেছে, মাছ আমি ধরবই। এই ধর বড়শিটা।
আমি আগে গাছে উঠছি, তারপর আমাকে দিবি। ইলিশ আমি খাবই। গুলটে মামা যা। এই নাম 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 নাম। ওরে বাবা রে! ওরে বাবা! ভেন্ডি রে! ডাল ভাঙকে পড়ে গিয়া। মাছ মাছ। তুই ওঠ আগে, তারপর দেখ তোর অবস্থাটা কি করি। পাঁচু রে বাঁচা! বাবা রে, আমি যে আর হাঁটতে পারছি না রে ভাইটু। বারবার বলেছিলাম এসব কেস করো না। ওই গাছের ডালটা এত নরম ছিল বুঝিনি তো। এখন বোঝো ঠেলা, মাছ ধরার বদলে সবাই মিলে তোমাকে ধরে ঠেঙালো। আমি আর ইলিশ মাছ খাবো না রে। তাহলে তুমি কি খাবে গুলটে মামা? গরিবের চারা পোনা। গুলটে মামাকে ওরে বাবা রে! গুলটে মামা, ব্যাপারটা কি গো? আজকে তুমি আমাদের এই আড্ডা চড়ার মাঠে বসালে। আজ আমি তোদের আমার লেখা একটা রূপকথার গপ্প বলবো। তুমি গল্প লিখতে পারো গুলটে মামা? সে অনেক অনেক বছরের অভ্যাস রে। বাজারে রাজা রানীর যেসব রূপকথার গপ্পগুলো চলছে সেগুলো তো সব আমারই লেখা। জয় গুরু, তুমি চালিয়ে যাও গুরু। ইরি বাস, তাই বুঝি? বলো বলো, শুনি শুনি, তুমি কেমন গল্প লিখতে? আরে আমার জীবনটাই তো একটা 736 পাতার গপ্পের বই রে। সেই বই থেকেই তো আজ আমি তোদের একটা গপ্প শোনাতে চলেছি। বলো বলো, শুনি শুনি। গপ্পটার নাম হলো এক রাজার 14 রানী। লেখক শ্রীমান গুলটে চারণ গুহ। নমস্কার। এইটুকু গল্প নাকি? কেন পাচু, গলতপুরের একটা বড় সাইজের অশিক্ষিত বলদ। এটা তো সবে শুরু শুরু রে। তুমি শুরু করো গুলটে মামা। অনেক 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 বছর আগে একটা রাজা ছিল। সেই রাজাটার 14টা রানী ছিল। বাবা, এতগুলো রানী! রূপকথার গপ্পে কোন রাজার একটা রানী হয় বলে শুনেছিস টালটা বুলাস ঘটন? না তো না তো। তবে রাজার তো 14টা রানী ছিল, আর সেই 14টা রানীর মোট 42টা ছেলে ছিল। বাপরে, 42 জন সন্তান! সন্তান নয়, ছেলে ছেলে, বয় বয়। অনেক পুরনো রূপকথা তো, তাই অনেকগুলো ছেলে রেখেছি। তারপর একদিন হলো কি, ছেলেগুলো দল বেঁধে রথের মেলায় গেল। রূপকথার গল্পে রথের মেলা? এই প্রথমবার শুনলাম গো গুলটে মামা। ওই রাজার রাজ্যে রথের মেলা হলে তাতে তোর কি ফুটকাটা বলদ ঘটন? ঘটন, তুমি বলে যাও গুলটে মামা, বলে যাও। তারপর কি হলো? রথের মেলার ওই ভিড়ে গেলে যা হওয়ার তাই হলো। মেজরানীর 6টা, সেজরানীর 9টা, কেজরানীর 5টা, 9 রানীর 8টা, 12 রানীর 7টা, আর 14 রানীর 4টে ছেলে হারিয়ে গেল। বাবা, এতগুলো ছেলে একসঙ্গে হারিয়ে গেল? বললাম না, মেলায় খুব ভিড় ছিল। তারপর কি হলো? তাহলে রাজার টোটাল কটা ছেলে একসঙ্গে হারালো বল দেখি ভেন্ডি? মোট কটা ছেলে হারালো? এই রে, গুনিনি তো। গপ্প শোনায় কোনো মন নেই তোর। এই পাঁচু, তুই বলতে পারবি? মানে তা প্রায় 40টা তো বোধহয় হবেই। 42টার মধ্যে 40টাকেই হারিয়ে দিলি, তাহলে গপ্পের আর থাকলোটা কি? আর গপ্প বলা যাবে না তোদের। আচ্ছা দাদা ভাইয়েরা, এখানে গুলটে শরণ গুহ বলে কেউ থাকেন? এ কি থাকেন মানে? অলরেডি আপনার সামনে দাঁড়িয়ে আছেন। আপনার নামে একখান চিঠি আছে, এই নিন। চিঠি আমার নামে? অনেক দিন ধরে ভাবছিলাম আমার নামে একটা চিঠি আসবে। মনটা কেমন চিঠি 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 করছিল। দেখলি চলে এলো। থাঙ্কু দাদা, থাঙ্কু। চিঠিটা দিতে এই মাস হাটেক একটু দেরি হয়ে গেল। ঠিকানা খুঁজে পাচ্ছিলাম না, তারপর অনেককে জিজ্ঞাসা করে আপনার কাছে পৌঁছলাম। যাক, এবার তাহলে যাই আমি। ঠিক আছে।
কে চিঠি পাঠালো গুলটে মামা? কি লেখা আছে পড়ো পড়ো গুলটে মামা। ইস্তাবলিশের রাজা তো আমাকে চিঠি পাঠাতো। দেখি কি লিখেছে। সেনে সেনে সেনের সেনের এই পাঁচু তুই পড়তো। চোখে বাংলা লেখা আজকাল কিছুদিন ধরে কম দেখছি। দাও দাও। স্নেহের গুলটে চরণ, ব্যারিস্টারি করে সারা জীবনে প্রচুর টাকা কামিয়েছি, সম্পত্তিও কিছু কম করিনি। এই সব কিছুই সম্ভব হয়েছে তোমার বাবার জন্য। তোমার বাবার এই ঋণ না শোধ করতে পারলে আমার আত্মা শান্তি পাবে না। গুলটে মামা, তাই আমার জীবনের শেষ সম্পত্তিটুকু আমি তোমাকে দিয়ে যেতে চাই। তুমি যত শীঘ্র পারো ঘরঘটিয়া গ্রামে চলে আসো। ইতি ব্যারিস্টার সর্বেশ্বর সাঁতরা। এসবের মানে কি রে পাঁচু? গুলটে বাবা, তুমি সম্পত্তি পেতে চলেছ। আমার শরীরটা কেমন কাঁপছে রে। আমি যে হঠাৎ বড় লোক হয়ে গেলাম রে। ওরে বাবা গো, এবার আবার কি হবে রে? আমাকে ধর তোরা, আমাকে ধর। ধরছি এখনই বেশি কাপাকাপির দরকার নেই। তুমি আগে পিসিমাকে গিয়ে ঘটনাটা বলো। দিনকাল খারাপ, বলা যায় না কে কোন মতলবে তোমাকে এই চিঠি লিখেছে। সবকিছুর মধ্যে মতলব খোঁজার অভ্যেসটা বন্ধ কর পাঁচু। আমি আজকেই ঘর ঘটিয়ায় যাব। নড়ার দোকানে তোরা যা, আমি ওইখানেই আসছি। আর দেরি করা যাবে না। আরে না, আমি গেলুম রে। কেসটা কি হলো? ঘরগটিয়ায় গেলেই জানা যাবে। চল দেখি নরদার দোকানে। যাক, সম্পত্তি পেলি পারি আমার ধার বাকিগুলি সব মিটোয় দেবেন গুলটে বাবু। নরা রে, তোর মনটা এত ছোট কেন রে নরা? শুধু ধার বাকি না রে, আমি ভাবছি তোর দোকানে একটা ফ্রিজ বসিয়ে দেব। গুলটে মামা, পিসিমা কি বললো আগে বলো। ওরে পাঁচু রে, পিসিমা আবার কি বলবে? বললো আমার বাবা ছিল ঝাঁদরেল গুফো দারোগা, তার সঙ্গে উকিল ব্যারিস্টারের সম্পর্ক তো থাকতেই পারে। বাবা কাকে কখন কি টাকা পয়সা দিয়ে সাহায্য করেছিল সে খবর কি পিসিমা জানে নাকি? তবে আমার বাবার নাকি এমন দান ধ্যান করার অভ্যেস ছিল অনেকটা আমার মতো। তবে সম্পত্তি না পাওয়া পর্যন্ত কিন্তু তুমি কাউকে কিছু বলো না গুলটে মামা। না বললে যে আমার শান্তি হচ্ছে না রে। নরা, তুই হেড স্যারকে বলিস আমি ওনার ওই স্কুল বাড়িটা কিনে নেব। ওটাই হবে আমাদের ক্লাব ঘর। আমাদের আড্ডার 1 নম্বর শত্রুটা ওই হেড স্যার নটু বাবু। ওকে পথে না বসানো পর্যন্ত আমার শান্তি হবে না। দেখবেন গুলটে বাবু, এই করতে গিয়ে আপনি না আবার মাঠে বসে পড়েন, সামনে ফুটো থালা নে। নরা, গুলটে মামা, নরাদা তো ঠিকই বলেছে। এবার অন্তত তুমি সাবধান হয়ে যাও। আগে তুমি দেখো কি সম্পত্তি পাচ্ছ, তারপরও সব ভাবা যাবে। ব্যারি ব্যারি ওই ব্যারি। ব্যারিস্টার ব্যারিস্টার। হ্যাঁ, ব্যারিস্টারিং করলে কত টাকা রোজগার হয় জানিস? আমার দাদুর তাহলে কত টাকা সম্পত্তি হবে ভাবতে পারছিস? ওরে বাবা, আমি তো ভাবলেই কেমন জানি কেঁপে কেঁপে উঠছি। তোমার দাদু আবার কে? কেন? সর্বঈশ্বর সাঁতরা মশাই আমার বাবার বন্ধু। আমার দাদু হবে না তো কি তোর দাদু হবে? হিংসুটে বলদ ভেন্ডে। যাক কলা, বাবার বন্ধু দাদু হবে কোন আইনে? তাহলে বাবার বন্ধু কি বাবা হবে? নিদেন পক্ষে কাকা যেটা হতে পারে। টাকা থাকলে যা ইচ্ছে তাই হয় রে, বুঝেছিস না? এই যেমন আমার এক্ষুনি ইচ্ছে করছে এই গ্লাসটা তুলে ভেঙে দিতে। যা। টাকা না হওয়ার আগে গেলাসটা ভেঙে দিলেন। গেলাসের দাম 100 টাকা, 12 আনা পয়সা এক্ষুনি ক্ষতিপূরণ দেন বলি দিচ্ছি। বড় লোকদের সঙ্গে মেজাজ নিয়ে কথা বলবি না কিন্তু। কথা বলবি না বলে দিচ্ছি নরা। বেশ করেছি, গেলাস ভেঙেছি, দরকার হলে আরো ভাঙবো। তারপর আবার কিনবো, আবার ভাঙবো, কিনবো ভাঙবো, কিনবো ভাঙবো, কিনবো ভাঙবো। পাঁচু ভাইপো, রেকর্ড ভেঙে গেছে গো। ও গুলটে মামা, গো গুলটে মামা। হ্যাঁ, ভেঙে দেবো আমি সব। সম্পত্তি পাবে শুনেই গুলটে বাবুর তার কেটে গেছে। পেলি পর তো ওনারে আর রোকা যাবে না গো পাঁচু ভাইপো। আমি ভোটে দাঁড়াবো। এই খেয়েছে, আপনি আগে শান্ত হয়ে এক জায়গায় দাঁড়ান দিগিনি। খবর আছে খবর আছে খবর আছে গুলটে মামা। স্টেশনের মাস্টার বললো আজ বিকাল 5:26 একটা ট্রেন আছে।
গেছে, সেটা ঘরঘটিয়ায় যায়। আজই আমি ঘরে ঘটিয়া যাব। ওনারে আপাতত স্যাংদোলা করে বাড়িতে নিয়ে যাও পাঁচু ভাইপো। তোকে আমি চাংদোলা করে ঘোরাবো না রা। সম্পত্তিটা পেতে দে। চল তোরা, আজকের বিকেলের ট্রেনেই আমি ঘর ঘটিয়া। বিয়ে ঠিক হয়েছে কালু সেনের, আর উনি চললেন টোপর কিনতে। হরি বল। সর্বেশ্বর বাবু বিশাল বড় উকিল ছিল, তারে ওই ঘরঘটিয়ায় সবাই মনে রেখেছে বাবু। উকিল ছিল মানে? রিটায়ারিং করে গেছে। এত কম বুঝিস কেন পাঁচু? আজকে তো আর ফিরবার কোনো ট্রেন নেই বাবু। দরকার হলে থেকে যাব। সম্পত্তির ব্যাপার, অনেক সই টই করতে হবে। সময় লাগবে। সাবধানে থাকবেন বাবু, অনেক পুরনো বাড়ি তো। বাড়িটার কত দাম হতে পারে ভাই? আমার কিন্তু খুব ভয় করছে গো গুলটে মামা। কাকে নিয়ে এসেছিস রে পাঁচু? চল দেখি ভেতরে যাই। কাউকেই তো দেখতে পাচ্ছি না গো গুলটে মামা। আপনারা ভেতরে ঢুকে যান। কে? বাবু আপনাদের চিঠি দিয়ে ডেকেছে বুঝি? ইয়ে মানে তাহলে ভেতরে যান, বাবু আপনাদের জন্যই তো অপেক্ষা করছে। গেট তো খুলে গেছে, যান ভেতরে যান। পাঁচুদা গো, যান বলছি। মানে এই তো যাচ্ছি। এই তোরা চল রে, চল। আপনি আজ কি এই গোলটে মামা, লোকটা কোথায় গেল? কোথায় গেল মানে? উল্টে মামা বাড়ি চলো, এই বাড়ির ভেতরে ঢুকে কাজ নেই। মানে এত টাকার সম্পত্তি কি করবো রে পাঁচু? গোলটে মামা চিঠি দিয়ে যখন ডেকেছে, ভেতরে ঢুকেই দেখা যাক না, তাছাড়া এখন তো আর ফিরবার ট্রেনও পাবে না। সেটা ঠিকই বলেছিস। চল তাহলে ঢুকি। পুরো অন্ধকার। দাদু ঘুমিয়ে পড়েছে মনে হয়। এসো হে গুলটে। সব্যেশ্বর দাদু। তোমরা দেখছি বেজায় ভয় পেয়েছো। ইয়ে মানে দাদু, হ্যাঁ। তা তুমি বুঝি গুলটে চরণ? আগে হ্যাঁ। ছেলেবেলায় তুমি তো অনেক মোটা ছিলে হে গুলটে চরণ। মানে আগে স্যার, মানে দাদু, ওই যে ডাইটি করতে করতে তো আমি এরকম রোগা হয়ে গেছি। আমি খুব কম খাই। বোঝো কাণ্ড। এখন দেখছি কম খাওয়াটা একটা ফ্যাশন। আমাদের সময় কিন্তু এসব ছিল না। তা তো নিশ্চয়ই। তুমি কবে মোটা ছিলে গো গুলটে মামা? কতন মানে ওই সম্পত্তির ব্যাপারটা বলছিলাম কি দাদু। সম্পত্তি তো আমার কম ছিল না বাপু, প্রায় 500-600 বিঘে জমি। পাঁচুরে, এই ঘর ঘটিয়ায় গোটা 10 বাড়ি। ও পাঁচুরে, তারপর ধরো ব্যাংকে নগদ 1,05,000 টাকাও ছিল। ওরে বাবা, ও মা গেলুম রে। এসব তোমার বাবার জন্যই হয়েছে। সেদিন যদি তোমার বাবা আমার পাশে না দাঁড়াতেন, তাহলে কি আর আমি ওকালতি পড়তে পারতাম না ব্যারিস্টার হতে পারতাম? ঠিকই তো বাবা তো খালি লোকজনকে ব্যারিস্টারই পড়াতো। তা তুমি কত দূর পড়াশুনো করেছো শুনি? অনেক দূর দাদু, অনেক দূর। তবে আমি অবশ্য ব্যারিস্টারই পড়িনি, আমি মাস্টারি পড়িয়েছি। বিলিতি মাস্টারি। বাহ, বেশ ভালো।
তাহলে সম্পত্তিগুলো কিভাবে আপনি দেবেন দাদু? মানে এত জমি, এতগুলো বাড়ি, এত টাকা, মানে একসঙ্গে নেব কেমন করে? সেসব কিছু কি আর আছে এখন? এই মানে তাহলে আপনি আমাকে ডাকলেন কেন? ধার দেনায় সবই গেছে। গুলটে মামা বাড়ি চলো। কে হে ছোকরা তুমি? তোমরা এসেছো আমার ইচ্ছায়, যাবেও আমার ইচ্ছায়। ইয়ে মানে ঠিকই তো, ভেন্ডি, বড়দের সামনে এমন করে কথা বলতে হয়? চুপ করে যা। তবে তোমার বাবার সম্পত্তি আমি আগলে রেখেছি হে। দেখেছিস, বললাম না দাদু খুব ভালো, খালি সম্পত্তি আগলে রাখে। তা দাদু, তবে সেটাই আমাকে দিন। সেই সম্পত্তি হলো আমার কাছে সবচেয়ে দামি, মূল্যবান, তার অনেক দাম। অনেক দাম? বাচুরে, শুনেছিস? দাদু দাদু কোথায় আছে সেই সম্পত্তি? ওই যে ওইখানে আমি যত্ন করে রেখে দিয়েছি, ব্যবহার করি না। ওই 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 সিন্ধুকে? না না, ওই তো ওটার উপরে। উপরে? উপরে তো হ্যারিকেন। ওটা নিয়ে এসো দেখি। ইয়ে মানে এই যে নিন, এটা জ্বালাবেন বুঝি? না না, এটাই হলো আমার সেই মূল্যবান সম্পত্তি, তোমার বাবার দেওয়া এই হ্যারিকেন। পাঁচুরে, হাতে হ্যারিকেন ধরিয়ে দিল রে। সেই সময় তোমার বাবা যদি এই হ্যারিকেনটা না দিত, তাহলে আমি পড়াশোনাই করতে পারতাম না। খুব গরিব ছিলাম আমরা। এই হ্যারিকেনের আলোতেই আমি ব্যারিস্টারি পাশ করি। এটা রাজার দরকার নেই, তাই তোমাকে ফিরিয়ে দিলুম। এত দূর থেকে চিঠি দিয়ে ডেকে এনে আমার হাতে হ্যারিকেন ধরিয়ে দিচ্ছেন? আমি আপনার নামে মানে মামলা করব, মামলা। আমাকে আর পাবে কোথায় হে গুলটে? আজ যে আমার আত্মা মুক্তি পেল। আমার আত্মা শান্তি পেল, আমার আত্মা শান্তি পেল। ভেন্ডি পালা! আমি কালকেই বুঝেছিলাম যে আবার বিপদ হতে যাচ্ছে, তাই গ্রাম থেকে লোকজন নিয়ে আপনাদের উদ্ধার করতে আসলাম। তখনই তো দেখলাম আপনারা দৌড়ে ওই বাড়ি থেকে বেরিয়ে আসছেন। তুমি কালকেই বললেন না কেন ভাই? আপনারা কি তখন বিশ্বাস করতেন? এর আগে তো কেউই করেনি। সম্পত্তি পাওয়ার লোভে তখন ভয় ডর মাথায় ওঠে। তার মানে আমাদের আগে অন্যরাও ভুতুরে চিঠি পেয়ে কতজন যে বিপদে পড়েছে। ব্যারিস্টার বাবুর সম্পত্তি তো কিছু কম ছিল না, কিন্তু নিজের ধার দেনায় সব হারিয়ে কর্তা বিনা চিকিৎসায় মারা গেলে। আমার হাতে হ্যারিকেন ধরিয়ে দিল রে, হ্যারিকেন ধরিয়ে দিল, হ্যারিকেন ধরিয়ে দিল। বাবা গো, ও পিসিমা, উল্টে মামা আমার হাতে হ্যারিকেন ধরিয়ে দিল। এত বড় সাহস, আমার হাতে হ্যারিকেন! পাঁচু ভাইপো, গুলটে বাবুর মাথাটা মনে হয় ওই হ্যারিকেনের তাপে আরো গন্ডগোল হয়ে গেছে গো। তাই তো দেখছি গো। পিসিমাও খুব খচে গেছে, নিজের বাড়ির হ্যারিকেনটাও গুলটে মামা ভেঙে দিয়েছে আজকে। গুলটে মামা এখন চারিপাশে শুধু হ্যারিকেনই দেখছে। হ্যারিকেন! এই নেন গুলটে বাবু, এক গ্লাস চা খেয়ে মাথাটা ঠান্ডা করেন দিনি। নরা, তুইও আমাকে হ্যারিকেন দিচ্ছিস? আর
আরেকটা গেলাস গেল। পাঁচু ভাইপো, ওনারই এক্ষুনি বলাই ডাক্তারের কাছে নিয়ে যাও, নয়তো তোমাদের কেউ হ্যারিকেন ভেবে ভেঙে ফেলে দেবে কিন্তু। হ্যারিকেন হ্যারিকেন হ্যারিকেন, গুলটে মামা চলো চলো চলো। সব হ্যারিকেন আমি ভেঙে দেবো, সব হ্যারিকেন ভেঙে দেবো। ঠিক আছে ঠিক আছে, চলো এখন। এই হ্যারিকেন ভাঙা রোগটার নাম কি গো পাচুদা? বলাই ডাক্তারের কাছে বলি গিয়ে আগে। হ্যারিকেন একটা অত্যন্ত বাজে জিনিস। আরে নটা দানা টিভি মাথায় করে কোথায় যাচ্ছে? হ্যারিকেন মাথায় নিয়েছে, কোথায় কোথায় দেখি। অত ছাড়া, এমনিতেই আমার টিভিটা খারাপ হয়ে গেছিল, তুই পুরোটাই দিলি। এটা কি করলে তুমি? আমার টিভির দাম দে। বলতে বাবা পালাও। বেশ করেছি, ভেঙেছি। আবার কোথায় হ্যারিকেন? আবার হ্যারিকেন আমাকে খুঁজে বার করতে হবে, হ্যারিকেন ভাঙবো। তুমি কি শুরু করেছে বলো তো উল্টে মামা? আমি হ্যারিকেন ছাড়া কিচ্ছু দেখতে পাচ্ছি না রে, কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমাকে কি হ্যারিকেন দেখছো? এই যে ছেলেপিলের দল, ভালোই হলো দেখা হয়ে গেল। কেন নিমাইদা? আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, ছেলের বাড়ি থেকে লোকজন আসবে পাকা কথা বলতে। তোমরা তো সব সময় রাস্তার মোড়েই থাকো, আমার বাড়িটা একটু চিনিয়ে দিও তো। ঠিক আছে নিমাইদা। নিমাইদা, আপনিও হাতে হ্যারিকেন ঝুলিয়েছেন? কবে নাহি হ্যারিকেনের গোষ্ঠী ষষ্ঠী পুজো করবো। পালাও পাচুদা। দেখাচ্ছি তোকে হ্যারিকেন। হ্যারিকেন নিভে গেছে নটাদা। আমার টিভি ভেঙেছিস অত ছাড়া। উরে বাবা গো। এবার যদি হ্যারিকেনের ভূত নামে। সব দাঁতগুলো পড়ে গেল। নেমেছে। চলে বা। যাক বাবা, চোরকে হ্যারিকেনের ভূত ঘর থেকে নেমে গেছে। আমি আর সম্পত্তি চাই না রে ভাই টুগন। তাহলে তুমি এখন কি চাও? আমার দুই গালে হ্যারিকেনের শেক দিতে চাই। গুলটে মামা কি জয়! উরে বাবা রে, গেলুম রে। ইস, এটাকে কি চা বলে? চা পাতা জলে দিয়ে যখন ফুট হয়েছি, তখন চা সারা এটারে তো আর আপনি কপি বলতে পারবেন না। নরা, দিনকে দিন তুই যা চা বানাচ্ছিস এরপর তো আর মুখে তোলা যাবে না। কালি পরে তো আমি বেঁচে যাই। নরা, শান্তি 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 গুলটে মামা। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। পাঁচু, নরাকে এরকম ডিসফুলটিং কথা বলতে বারণ কর বলে দিচ্ছে। আমার দোকানে বসি আমার চায়ের বদনাম আমিও সহ্য করব নে। শোনেন নন্দ ভণ্ড গুলটি বাবু, আমার চা যদি এতই খারাপ হয় তাহলে পরে খেলেন কেন? চায়ের দোকানে বসে চা খাবো না তো কি চানাচুর খাবো? আমার ওই এক গ্লাস চায়ের পয়সা আজকেরে আমারই দিতেই হবে, আমি আর ছাড়বো নে। নরেদা, মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। আমার চাও ঠান্ডা, আমার মাথাও ঠান্ডা। এক গ্লাস চায়ের পয়সা আমারই দিতেই হবে, নয়তো আমি আপনাদের আর কখনো চা বিক্রি করবো না, এই আমি বলে দিলুম। যা, আজকে দেখছি কেসটা পুরো ঘুরে গেছে। নরা, কি অদ্ভুত তোর চাটা রে। হঠাৎ করে মাথা গরম হয়ে যায়, আবার হঠাৎ করে ঠান্ডা হয়ে যায়। এ যে শুধু চা নয় রে, একেবারে চামড়িত। গুরু, ওই দেখো,
পয়সার কথা শুনি ট্রেন 9-এ চলি এসেছে। নরা শোন, হুট করে ক্যালটাবুলাসের মতন মাথা গরম করবি না। ভুলে যাস না তুই একজন বড় বিজনেসম্যান। লোকজনের সঙ্গে খামোকা ঝগড়া করতে নেই, বুঝেছিস? অনেক দিন আমি সহ্য করেছি, আজকেরে তাই আমি একেবারে জ্বলি উঠেছি। এবারে নিভে যা নরা, আমরা একই পাড়ায় থাকি। তুই আমাকে চা দিবি, আমি তোর চা খাবো। জীবনে আর আছেটা কি বল? হ্যাঁ, শুধু আপনি আমার এই চায়ের পয়সা দেবেন নে। দাদা, শুনলাম সেদিন নাকি তুমি ভেলাদার সঙ্গেও মাথা গরম করেছিলে। মাথা গরম করবো নে, সম্মুচককে দেখলাম ভেলা ওর সেরা জুতোখানা খুলে বেঞ্চির উপর পা তুলে 2 কাপ চা খেয়ে 8 ঘন্টা গেজাল। তারপর যাওয়ার সময় দেখি আমার নতুন চটি জোড়া পায়ে গলিয়ে হাঁটা দিয়েছে। আমি একেবারে জাপটে ধরেছি। ভেলা যদি তোকে অভিশাপ দিয়ে দিত তখন তুই কি করতি? শুনেছি ওই ভেলা নাকি যখন তখন যাকে তাকে অভিশাপ দিয়ে দেয়। ওর ওই ফুটো অভিশাপে এই নরা ভয় পায় নেই, আপনারে বলে দিলেন। তাছাড়া সেদিন আর নেই, এখন লোকজনের অভিশাপের কোনো ক্ষমতা নেই। তুই একদম ঠিক বলেছিস রে নরা। আমি যখন ছোট ছিলাম তখন এক মুনি আমাকে বর দিয়েছিলেন। বর কি বর দিয়েছিল গুলটে মামা? আমি রেগে গেলে যেন লোকজনকে অভিশাপ দিতে পারি। জয় গুরু। আপনি কি আমারই ভয় খাওয়াচ্ছেন? না রে নরা, আমার অভিশাপের পাওয়ার এখন চলে গেছে। বাঁচা গেছে? তা আপনার অভিশাপের তেজ কমলো কি করি শুনি? ওই যে মুনি বলেছিলেন, যে মুখ দিয়ে তুই অভিশাপ দিবি সেই মুখে কখনো চা তুলবি না। জয় গুরু। কিন্তু তোর দোকানের চা যে আমি মুখে না তুলে থাকতে পারি না রে। আর চা হবে না, এখন আমি দোকান বন্ধ করব। আপনারা এখন আসতে পারেন। চলো গুলটে মামা, বেলাও অনেক হলো। আসছি রে নরা, তবে এরপর থেকে সকালের চা দুপুরে দিস না। বেশ করেছি, দিয়েছি। এরপর থেকে শাল পাতা দিয়ে চা করে দেব। ওটা তো তাহলে চা হবে না, সা হবে নরা। চলি রে। পকেট করে ঠন ঠন, ছেলে ঝোলায় ঝাল লন্ঠন, হরি বল। গুলটে মামা, তুমি আজকে নরদাকে যা ম্যানেজ করলে না, তোমার জবাব নেই। আমি অনেকদিন হনুটুলুর একটা জাহাজের কারখানায় ম্যানেজিং লিডারের চাকরি করেছিলাম রে, তাই ম্যানেজ করার অভ্যেসটা আমার রয়েই গেছে। আচ্ছা, তুমি কি সত্যিই অভিশাপ দেওয়ার বর পেয়েছিলে? তুই কি আমাকে সন্দেহ করছিস? সন্দেহবাদিক বলদ ভেন্ডি। ভেবেছিলাম ওই মুনির কাছে বর দেওয়াটা শিখবো, কিন্তু হলো না। কেন কেন? মুনিটা হঠাৎ করে দেখলাম ওর গুরুদেবের বর পেয়ে পাথর হয়ে গেছে। যা, ইস, তুমি যদি বর দেওয়াটা জানতে। আচ্ছা, আমাদের এই গলদপুরে বর কে দিতে পারে জানিস? উফ, আমার বাবার কাছে সবাই পরীক্ষার আগে আশীর্বাদ নিতে আসে, সেটা জানি। তোর বাবা ওই ষষ্ঠী পুরোহিত যা বাজে টাইপের আশীর্বাদ দেয় না, তুই তো নিজেই ক্লাস 8-এর ওপরে উঠতে পারলি না। নিজের ছেলেকেই আশীর্বাদ দিয়ে পাশ করাতে পারলো না, আবার কথা বলে। গুলটে মামা, পাচুদা, ভেন্ডিদা, তোমাদেরকে আমি কতক্ষণ ধরে খুঁজছি বলো তো? কেন রে ঢিলা, তুই কি আমাদের বর দিতে চাস? আরে দূর, আমার ম্যাজিশিয়ান মামা এসেছে বাড়িতে। আজ বিকেলে তোমাদের সবাইকে ডেকেছে, ম্যাজিক খেলা দেখাবে। ইয়াহু, দারুণ হবে। তোর যেই মামা সারা পৃথিবী ঘুরে ম্যাজিক দেখিয়ে তোদের বাড়িতে বিশ্রাম করতে আসে, সেই মামা? হ্যাঁ, বছরে এই একবারই তো আসে। গত বছর তোমাদের ম্যাজিক দেখালো, মনে নেই? খুব মনে আছে। আমরা তো তোর মামার ক্যালটাবুলাস ম্যাজিক গুলো টানা 2 ঘন্টা বসে দেখলাম, আর তোর মা আমাদের 1 কাপ চাও পর্যন্ত খাওয়ালো না, বিস্কুট তো দূরের কথা। ঠিক আছে ঢিলা, আমরা বিকেলেই চলে যাব। এবার অন্তত চা আর বিস্কুটের ব্যবস্থা রাখিস ঢিলা। ঠিক আছে, আমি এখন যাই। চল দেখি ঢিলার মামা আমার থেকে কত খারাপ ম্যাজিক দেখাতে পারে, সেটা একবার দেখে আসি। জয় গুরু, দারুণ ব্যাপার হবে। আমি ম্যাজিশিয়ান অমৃতলাল, ম্যাজিক করে আমি টককে করে দিই ঝাল। আপনি চালকে ডাল বানাতে পারবেন? পারি বই কি, তিলকে করতে পারি তাল। দেখান দেখি, দেখান দেখি। এই দেখো, এটা কি? ঢিলার খাতা। গিলি গিলি গে, ঝকাস ঝকাস ফু। দারুণ দারুণ।
এই নাও হে, ধরো দেখি ছাতা, ছাতা হলো হাতা। এগুলো সব সোজা সোজা ম্যাজিক, ভেরি ইজিক্যালি এগুলো করা যায়। কঠিন কিছু দেখান দেখি। তাই বুঝি, তাই বুঝি। তবে 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 দেখো, এটা কি বলতো? রুমাল। গিলে গিলে গে, ঝকস ঝকস ফু। দারুণ দারুণ দারুণ। ঢেলা, এবছরও তোর মা আমাদের চা বিস্কুট দিল না। খালি মুখে এত কষ্ট করে তোর মামার ম্যাজিক দেখছি আমরা, কোনো মানে হয়? ভেরি ডিসফুলটিং ব্যাপার। এই আমি যাচ্ছি বাজু, তোরা ম্যাজিক দেখ, আমার চা খাওয়ার টাইম হয়ে গেছে। গুলটে মামা, তুমি আমাদের ম্যাজিক দেখাও মামা। দারুণ দারুণ। আসুক সব কটা আজকে, সব কটাকে আড্ডা থেকে 117 বছরের জন্য সাসপেন্ডিং করব। আমার ম্যাজিক না দেখে ওরা গেছে ঢিলার মামার ম্যাজিক দেখতে। এত ক্যালটাবুলাস হয়ে গেছে সব কটা। গুলটে মামা, তুমি এখানে? আমরা তো নরাদার দোকানে গেছিলাম, নরাদা বললো তুমি চা খেতে যাওনি। তাহলে তুমি চলে এলে কেন গো? চলে আসবো না? এগুলো ম্যাজিক নাকি? যত সব ব্যাডলি ব্যাডিস্টিক ক্যালটাবুলাস ব্যাড টাইপের খারাপ ধরনের ম্যাজিক। তোরা এগুলো বসে বসে দেখলি এতক্ষণ? সাহস তো তোদের কম নয়। কেন, ভালোই তো ম্যাজিক দেখাচ্ছিল। তুমি চলে আসার পর আরো জব্বর ম্যাজিক দেখিয়েছে। আমাদের চোখের সামনে ঢিলাকে ভ্যানিশ করে দিয়েছিল। এবার আমিও তোকে ম্যাজিক করে চোখের সামনেই আস্ত একটা হাতি বানিয়ে জলে ছেড়ে দিয়ে আসবো গিয়ে। হাতি আবার কবে জলে থাকে? জলের হাতিগুলোকে জলহস্তি বলে, সেটাও জানিস না? কেঁচো বলদ ভেন্ডি। তুমি ম্যাজিক করে ঘটনকে জলহস্তি বানিয়ে দিতে পারবে। তুই চাইলে তোকে আমি পেঁচা পাঁচুও বানিয়ে দিতে পারি। তুমি ম্যাজিকও জানো গুলটে মামা? ঢিলার ওই ম্যাজিক মামার থেকে অনেক অনেক ভালো ম্যাজিক জানি। দেখাও দেখাও। হ্যাঁ দেখাও না গুলটে মামা, দেখাও। ওরে ক্যালটাবুলাস বলদের দল, আগে তো ম্যাজিকের বরটা পেতে দে। তার মানে তুমি ম্যাজিক জানো না? আলবাত জানি, শুধু বর পাচ্ছি না বলে দেখাতে পাচ্ছি না। একবার যদি কারোর বর পাই না। কে তোমাকে বর দেবে গো গুলটে মামা? আরে সেটাই তো, এই গলতপুরে কোনো মুনি ঋষি ঢোকেই না যে আমাকে বর দিয়ে বলবে গুলটে আমার বরের জন্য তুই ম্যাজিক দেখাতে পারবি। ভূতেও কিন্তু বর দেয় বলে শুনেছি। হ্যাঁ ঠিক বলেছিস ঘটনা। তবে আমাদের গলতপুরে ভূত কই যে বর দেবে? ওই বাঁশবনে ভূত আছে বলে শুনেছি, একবার চেষ্টা করে দেখবে নাকি? ইয়ে মানে চেষ্টা করলেই হয়। তবে জানিস, আমার হাতে এখন না চেষ্টা করার মতন সময় নেই। আমি যাই রে, পিসিমার হাঁটুতে না তেল মালিশ করতে হবে। টাটা। ভাঙবে তবু মচকাবে না। ঢিলার মামাকে দেখে হিংসা হয়েছে, বলে বর পেলে ম্যাজিক দেখাবে। যুক্তি বার করতে পারেও বটে। চল রে ঘটন। হ্যাঁ হ্যাঁ, যা তোরা, আমিও বাড়ি ঢুকি, একবার বাজারের দিকটা যেতে হবে। ইস, সত্যি সত্যি আমাকে যদি কেউ বর দিতে চাইতো, আমি বলতুম আমি যেন ম্যাজিক দেখাতে পারি। তারপর দেখাতাম ওদের ঢিলার মামার ম্যাজিক আমি ঢিলা করে দিতাম। তবে ওই বাঁশবনের ভূতগুলো কি সত্যি সত্যি বর দেয়? যাবো নাকি একবার, যদি পেয়ে যাই। বর পেতে হলে ভূতগুলোকে তো খুশি করতে হবে। কিভাবে খুশি করি? হ্যাঁ, ভূতের ধ্যান করে। ইয়েস, ধ্যানে বসি, কঠোর তপস্যা করব, ভেরি কঠোর। বম ভূতায় পিণ্ডায় নমঃ, বম ভূতায় পিণ্ডায় নমঃ, ভূতের পিণ্ডি উদের ঘরে নমঃ, বম ভূতের পিণ্ডি চটকায়ং, বম ভূতের পিণ্ডি চটকায়ং, বম ভূতের পিণ্ডি চটকায়ং। গুলটে ভূতমশাই, আপনি এত তাড়াতাড়ি চলে এসেছেন? আমি ভাবলাম আমাকে 100 বছর তপস্যা করতে হবে। তোর তপস্যায় আমি খুশি হয়েছি। তাহলে বড়দিন রাজামশাই, আমি শুনেছি ভূত খুশি হলে চটপট বর দিয়ে দেয়। সেদিন আর নেই রে। তবে আর কষ্ট করে এলেন কেন? তোর ডাকে যে না এসে থাকতে পারলাম না রে।
এসেই যখন করেছেন তখন কিছু তো দিন প্লিজ। আমি পাঁচুদের গিয়ে কি বলবো? আপনাদের সম্পর্কে একটা ব্যাড ধারণা হবে না ওদের? দাঁড়া, এত করে যখন বলছিস দিচ্ছি একটা জিনিস। এই নে, এটা হলো আমার জুতো, স্বয়ং ভূতের রাজার জুতো। শেষ পর্যন্ত আপনি আমাকে জুতো দিলেন রাজামশাই? এই যে সে জুতো নয়, তাহলে কি সে জুতো? এটা পায়ে দিয়ে তুই যেখানে যেতে চাইবি তখনই সেখানে চলে যেতে পারবি। ইয়াহু! ম্যাজিক জুতো? হ্যাঁ, তাহলে টেস্টিং করে দেখি। দেখ। কোথায় যাই? কোথায়? মনে পড়েছে, টুঙ্কুওয়ালার কাছে যাই। ম্যাজিক জুতো, ম্যাজিক জুতো, আমাকে নিয়ে চলো টুঙ্কুওয়ালার কাছে। টুঙ্কুওয়ালা, ও টুঙ্কুওয়ালা, এই টুঙ্কুওয়ালা। কে কে ডাকে আমায়? আমি গো, আমি টুঙ্কু, আমি। এ কি? চোর চোর! বাবা, আমার ঘরে চোর ঢুকেছে, আমার সোনা দানা সব নিয়ে গেল। কে চোর? কেন চোর? এই যা, কেস ঘুরে গেছে। আমি এখন কোথায় যাই? হ্যাঁ, মনে পড়েছে, ম্যাজিক জুতো, ম্যাজিক জুতো, আমাকে দারোগা বাবুর কাছে নিয়ে চলো। মামা, হ্যালো হ্যালো, কে? টুঙ্কুবালার ঘরে চোর ঢুকেছে? বাহ, খুব ভালো চোর তো। এই না, দারোগা বাবু তো এখন ঘুমোচ্ছে। ঘুম ভাঙলে সকালবেলা দাঁত মেজেই চলে যাবে। চোরটাকে ততক্ষণ জোরসে দড়ি দিয়ে বেঁধে আটকে রাখুন। কি কি বলছেন? চোর পালিয়েছে? খুব ভালো চোর তো। ঠিক আছে, আবার আসলে বলবেন। এখন রাখছি। জোরে বাঁচা বেঁচে গেছি। দারোগা বাবু ভাগ্যিস ঘুমোচ্ছেন। কি কাণ্ড! গোবিন্দ বাবু, আমাকে আপনি দুটি কচি লাউ পাঠাবেন, নয়তো লাঠি দিয়ে আপনার ভুঁড়ি ফুটো করে দেব। ওই তো লাঠি। ঝোলা গোবিন্দ, ও ঝোলা গোবিন্দ। এইবার মিষ্টি সাঁটাবো আমি। এসব কি বলছো তুমি গুলটে মামা? নিজের চোখে দেখ, এই দেখ। পারবে ঢিলার মামা এমন ম্যাজিক দেখাতে? জুতোটা কেমন যেন চেনা চেনা লাগছে গুলটে মামা। ইয়ে মানে ভূতের রাজার জুতো ছবিতে দেখেছিস হয়তো। সর্বনাশ 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 হয়ে গেছে গুলটে মামা। কাল রাতে গলতপুরে চোর ঢুকেছে, দারোগা বাবুর লাঠি চুরি হয়েছে। আমার ভুঁড়িতেও লাঠির খোসা মেরেছে। মানে কথা, আমার তাকে চুমু খেয়েছে। আমার পায়ের নিচে শ্বশুরি দিয়েছে গো। টুঙ্কুবালা কিছু বলেনি? মানে এই সবই গুলটে মামার ভূতের রাজার ম্যাজিক জুতোর খেল। হ্যাঁ রে, আমাদেরকেও খেল দেখাও গুলটে মামা। ঠিক আছে, তোরা আমাকে শক্ত করে ধর দেখে। হ্যাঁ, ধরছি ধরছি। চল, এবার আমি তোদের নিয়ে অ্যামোজিনার জঙ্গলে যাব। চলো অ্যামোজিনা। আমরা কোথায় এলাম গুলটে মামা? অ্যামোজিনার জঙ্গল দেখেছিস কখনো? এমন ম্যাজিক ঢিলার মামা দেখাতে পারবে? এত জায়গা থাকতে তুমি আমাদের জঙ্গলে নিয়ে এলে? ওরে গলতপুরের অজঙ্গলিক বলদের দল, এই অ্যামোজিনার জঙ্গলে প্রচুর চাল কুমড়ো পাওয়া যায়, বুঝেছিস? এছাড়া পালং শাক, উচ্ছে, আলু, পটল, যত ইচ্ছে তত নিতে পারবি। এই জঙ্গলে চাল কোথায় যে চাল কুমড়ো হবে? চুপ কর ঘটন, চাল কুমড়ো চালে হয় না, গাছে হয়। এ কে রে পাচু? কিন্তু এই জঙ্গলে আমাদের কেন নিয়ে এলে সেটা বলবে তো? পিসিমার
জন্য সবজি বাজার করতে। চল, সামনেই পটল ক্ষেত, আমরা পটল তুলে আসি। জয় গুরু। পাঁচুদা গো, তোমরা কে হুলালা? এরা কি সব ভাষায় কথা বলছে? পালাও গুলটে মামা। হ্যাঁ, কিন্তু কোথায় যাই? এই রাবুসটুলা? না না, মানে আমাদের বাড়ি যেন কোথায়? আমাদের ওরা বন্দি করেছে গুলটে মামা। বন্দি? যা আমি বাড়ি যাব। পাঁচু, এই রাজামশাইটা আমাদের ঝোলা গোবিন্দর মতো দেখতে না? তাই তো দেখছি গো। ঝোলার যমজ ভাই জঙ্গলে থাকে, এই মরেছে। জঙ্গলের রাজা। এও দেখছি গুড় বলছে রে। গুলটে মামাকে কোথায় নিয়ে যাচ্ছে? বুঝতে পারছি না তো। কি এবার আবার কি হবে? মানে আমার ভাষা তো বুঝতে পারছে না। গুড় কম গুড় কম, গুড় 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 গুম গুম, ইরি ইরি বুড়ু বুড়ু, ইরি বুড়ু ইরি বুড়ু। কিম্বা কিম্বা কিম্বা। পাঁচুদা, যমজ পটেশ্বরী দি। হ্যাঁ, এসব কি হচ্ছে? পটেশ্বরী, পটু, ও পটু। গুলটে মামার বিয়ে দেবে মনে হচ্ছে ওরা। এই খবরদার, আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না। আমি কোথায়? রে বাবা, জোরে বাঁচা বেঁচে গেছি। ম্যাজিক জুতোটা কোথায়? জুতোটা কোথায়? মামা, তুমি কি সত্যি সত্যি ভূতের রাজার জুতোটা পেয়েছো গুলটে মামা? বললাম না, এখন আর কেউ বটটর দিতে পারে না, তাই ভূতের রাজা লজ্জার খাতিরে ওর এই ম্যাজিক জুতোটা আমাকে দিয়ে দিয়েছে। এটা সত্যি সত্যি ম্যাজিক জুতো? না রে বুনো বলদ ঘটন, এটা স্কুলে পড়ে যাওয়ার জুতো। তাহলে ম্যাজিক দেখাও। দেখবি? এই দেখ। গুলটে মামা, গুলটে মামা। পাঁচুদা, পাঁচুদা, মামার নাগরাই জুতোটা চুরি হয়ে গেছে। কোন নাগরাই জুতোরে ঢিলা? যেটা পরে মামা মঞ্চে ম্যাজিক দেখাতো, ওটা মামার গুরুদেব মামাকে দিয়েছিল। অমন জুতো এখন আর পাওয়া যাবে না। মামা খুব খচে গেছে। কার উপরে খচে গেছে? তোমাদের উপর। কেন? তোমরা গতকাল ম্যাজিক দেখে চলে আসবার পর থেকে জুতো জোড়া আর পাওয়া যাচ্ছে না। ঢিলা দেখ তো, এই জুতো জোড়া তোর মামার? এত গুলটে মামা, ওটা ভূতের রাজার জুতো। মানে এমোজি না, তাই না না, টুলু ফুলু, বুলু বুয়া। এই ম্যাজিক হচ্ছে না তো। আমার মামার জুতো দাও। মামা অলরেডি পুলিশে খবর দিয়ে দিয়েছে। এই নে জুতো। আবার পুলিশ কেন? আমি পালাই রে। কি কাণ্ড! আমি তোকে এবার ছাড়বো না। জুতো চুরি করেছিস আমার থানার আন্ডারে। আমার থানার আন্ডারে জুতো চুরি। ওরে বাবা রে! ও বাবা গো! ওরে বাবা! ওরে! ও বাবা গো! ওরে বাবা রে! আমাকে বের কর রে, ভাইটু কর, আমাকে বের কর। গুলটে মামা। কালকে ঢিলাদের ঘর থেকে বেরোনোর সময় ওই দরজার সামনে জুতোটা দেখে লোভ সামলাতে পারিনি রে ভয়টুকন, লোভ সামলাতে পারিনি। এবার ঠেলা সামলাও। ঢিলার মামা তোমাকে ছাড়বে না বলেছে, আর ওই বলহরি দারোগা এলো বলে। আমি আর ম্যাজিক জুতো চাই না রে। তাহলে তুমি কি চাও? ঝেঁটা। গুলটে মামাকে জয়। ওরে বাবা রে! গুলটে মামা।
এখন দেখছি দল বেঁধে সব কটা আড্ডায় আসতে লেটিং করছে। 140 বছর সাসপেন্ডিং করব তো বটে, তাহলে কার সাথে আমি আড্ডা মারবো? আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। এই অত্যাচারের জবাব দাও, জবাব দাও, জবাব দাও। আমরা তোমাকে লিডার মানবো না, মানবো না, মানবো না। এত বড় সাহস তোদের! তোরা তোদের আড্ডাগুলোকে লিডার মানবি না বলছিস? আমাদের বিরুদ্ধে এই অন্যায়ের জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই। হোয়াট জবাব? হোয়াট অন্যায়? কে করলো? এই অন্যায়ের বিরুদ্ধে দরকার হলে আমি অসনান করব। এই গুলটে মামা, অনশন অনশন হবে গুলটে মামা, অনশন। তাহলে তো তোমাকে সারা জীবনই মনে হয় না খেয়েই থাকতে হবে গুলটে মামা। ব্যাপারটা কি বলবি তো? পুজো চলে আসছে, সেদিকে তোমার খেয়াল আছে? অলবাত আছে। এবারের পুজোটা বন্ধ করতে হবে নাকি? সেটা করতে পারলে তো ভালোই হতো। কেন? সবার পুজোতে নতুন জামা হয়, শুধু আমাদের হয় না। আগে যখন স্কুলে পড়তাম তখন তাও বাবা স্কুল ড্রেসটা কিনে দিত, সেটা দিয়েই পুজোয় চালাতাম। ঠিক তারপর তোমার সঙ্গে আড্ডা দেবো বলে স্কুল ছাড়লাম, বাবা এখন সেটাও দেয় না। ধুস। আর তুমি আমাদের লিডার হয়ে সেদিকে কোনো খেয়ালই রাখো না। ও এই ব্যাপার। তা ভেন্ডি, তোর বাবা তো বিখ্যাত চণ্ডী উকিল, বড় বড় কেস হারে। তোর বাবা কিনে দিতে পারছে না? বাবার হাতে এখন একটাও কেস নেই। আমার বাবা যাও ওই দত্ত বাড়ির দুর্গাপুজোটা করে, সেখান থেকে যা দক্ষিণা পায় সেটা দিয়ে আমাদের অর্ধেক বছর সংসার চলে। বাবাকে বললেই বলবে বাজে খরচ বন্ধ কর। আর আমার বাবার সেই একই কথা। আমাদের গলতপুরে কি একটাও পুজো হয়? নতুন জামা পরবি কোথায়? তাও ছেলেবেলায় আমার মামা এক সেট নতুন জামা পাঠাতো, এখন তো তাও দেয় না। শুনেছি তোর মামা নাকি খুব বড় লোক, ইঞ্জিরিতে কথা বলে। তাতে তোমার কি? হ্যাঁ তোমার কি? ও গুলটে মামা, তুমি একটা কিছু ব্যবস্থা করো না গো। তুমি না আমাদের লিডার। তোদের দুঃখের কথা ভেবে আমিও তো নতুন জামা কাপড় কেনা বন্ধ করে দিয়েছি রে। পয়সা থাকলে তো কিনবে। ঘটন, লিডারকে পয়সা দেখাচ্ছিস? ওরে ক্যালটাবুলাস বলো, এটাকে বলে আত্মত্যাগ। লিডারকে দেখে তোরা শেখ, তোরাও এমন আত্মত্যাগ করতে শেখ। পারলাম না গুলটা মামা, ঢিলা বড়া সবার নতুন জামা হয়ে গেছে। পাঁচু, সেবার তুই একটা নতুন জামা কিনলি না? সেবার? সে 3 বছর আগে। তাও আমার এক দুঃসম্পর্কের মাসিমা জামাটা দিয়েছিল, সেটার বগল ছিঁড়ে গেছে। জামাটা একবার নিয়ে আয় তো। ওটা এনে কি হবে? নিয়ে আয় না, কেঁচো গুন্ডুস বলদ পাঁচু। যা, এক্ষুনি যা। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। চিন্তা করিস না ঘটন, তোদের নতুন জামা আমি ঠিক কিনে দেবো। গুলটা মামা কি জয়। এই যে, চল এবার কোথায়? জামা কিনতে। আমরা কোথায় যাচ্ছি গুলটে মামা? কার্তিক ডেরে শিষ্টস। কার্তিক দা, এটা একটা জামা দিয়েছেন আপনি? মানে মাত্র 3 বছর আগে জামাটা কিনলাম, আর এর মধ্যেই বগল ছিঁড়ে গেল। জামাটা পাল্টে দিন। হত ছাড়া 3 বছর আগে কিনে এখন এসেছিস পাল্টাতে? এই কে রে? জামাটা ছিঁড়লে তো আসবো। এতদিন পরে সেদিন ছিঁড়লো, তাই দেরি না করে চলে এলাম। নগের মুলুক পেছো নাকি তোমরা? আর তাছাড়া এই জামাটা তো আমার দোকানেরই নয়। যেই দেখলেন বগল ছিঁড়েছে, অমনি জামাটাকে পরের দোকানের বলে দিলেন না? জামাই জামা। না, এবার দেখছি বাজারের লোকজন ডাকতে হবে, শুধু কথায় কাজ হবে না। ইয়ে মানে কার্তিক দা, এই জামাটা বদলে 3টে কম দামি জামা দিয়ে দিন। আপনারটাও থাকলো, আমারটাও থাকলো। এ একটা জামার বদলে 3টে জামা চাইছিস? ব্যবসার সময় এসেছিস ইয়ার্কি মারতে? জামাটা 3 বছর মাত্র পরলো পাঁচু, তাই 3টে দেবেন। এই ভজা, হরি, আয় শামা, তোরা এদিকে আয় তো। ঠিক আছে ঠিক আছে, রেগুলার কাস্টমারের সঙ্গে এরকম করলেন তো, আর আপনার দোকানে কোনোদিনও আসবো না। চল তো বাজু, অন্য দোকান থেকে পাল্টাই। চল চল। 5 বছরে একবার আসে কিনা সন্দেহ, রেগুলার কাস্টমার। বছরে একবার তো দরদাম করতে আসি, তাও আপনি এরকম ব্যবহার করলেন। আয় ভজা, এই চল তো তোরা এখান থেকে। নেন দেখি, চা খেয়ে মনে দুঃখ ঘোষান আগে। নরা, পুজোয় নতুন জামা কাপড় পরার অভ্যেসটা কে চালু করেছিল বল দেখি? সে কি আমি জানি নাকি নন্দ ভণ্ড গুলজি বাবু? ও নরাদা, তুমি নতুন জামা কেনো না? না গো, ছেলেটারে কিনে দি। দেখেছো গুলটে মামা, নরাদার ছেলেও নতুন জামা পরবে। ব্যাস, তাহলে তো লাটা চুকেই গেল।
কিভাবে নেটা শুকলো? নড়ার ছেলে একদিন পরবে ওই নতুন জামাটা, আর তোরা তিনজনে 3 দিন, মোট 4 দিন পুজো কাবার হয়ে যাবে। এতে নেটা আরো বাড়বে। আমার ছেলে যদি শোনে ওর জামানে এই ব্যবস্থা হয়েছে, তাহলে পরে তো ওর গা থেকে ওই জামা আর খুলবেই নে। না না গুলটে বাবু, এ বড় ঝামেলির ব্যবস্থা হবে। হ্যাঁ হ্যাঁ, তাছাড়া নরদার ছেলের জামা আমাদের গায়ে ফিট করবে নাকি? করালেই করবে। টেনে টুনে তুমি ফিট করালেই তো আর হবে না। আপনারা এক কাজ করেন, সরকারের কাছে গিয়ে বলেন পুজোর সময় সববার নতুন জামা কেনার জন্য টাকা দিতে হবে। ঠিক বলেছিস নড়া, এটা একদম ঠিক বলেছিস। এই ওর তো তোরা কোথায় যাবে তুমি? সরকারের কাছে এক্ষুনি চলে আয়। হয়ে গেল। কি জানি নন্ড ভণ্ড গুলটি বাবু কি বুঝলো, বিলেতে যেতে গিয়ে বনগা লোকালে না উঠি পড়ে। হরি বল। ও গুলটে বাবা, গুলটে বাবা, কোথায় যাচ্ছ তুমি? ওই তো সরকারদা, সরকারদা আপনার কাছেই যাচ্ছিলাম। কেন? সরকারদা টাকা দিন। কিসের টাকা? নড়া বলল আপনি নাকি পুজোয় নতুন জামা কাপড় কিনবার জন্য সবাইকে টাকা দিচ্ছেন। নরাটা এসব বলে বেড়াচ্ছে বুঝি? আমাদের 1000 খানেক টাকা দিলেই হবে, 4টে জামা 4টে প্যান্ট কিনবো। মস্করা করার আর জায়গা পাও না উজবুকের দল। দাঁড়া, নড়ার মজা আমি দেখাচ্ছি। যা, সরকারদা চলে গেল। নড়া এভাবে আমাদের ঘোল খাওয়ালো। আরে দূর, তুমি কি বুঝতে কি বুঝেছ? মানে নরদা কি এই সরকারের কথা বলেছে নাকি? তবে আমাদের গলতপুরে আর কটা সরকারদা আছে? নরাদা সরকার মানে গভর্নমেন্টের কথা বলেছে। দেশের সরকার। নড়া সামান্য জামা কেনার জন্য দেশের সরকার পর্যন্ত চলে গেল। এত বড় সাহস, আমাকে সরকার দেখাচ্ছে। চলে আয়, চলে আয়। কাকে দিয়েছি রাজার পা? ঘটন, তোর ওই মামা কি সত্যি বড় লোক? হ্যাঁ গো, মামার ছেলে রোজ টিফিনে ফুরুটস নিয়ে যায়। কি নিয়ে যায়? আরে ফুরুটস গো, ফুরুটস। সেটা আবার কি খাবার? ও ফ্রুটস, ফল ফল। ফুরুটস আবার কি ফল? হবে হয়তো কোনো বিদেশি ফল। আমি তো রুটি আর আলু ভাজা নিয়ে যেতাম রোজ টিফিনে। চল ঘটন, তোর মামার কাছেই যাব। মামা তো তাকে সেই নেড়া তোলায় ট্রেনে করে যেতে হয়। আজ বিকেলের ট্রেনেই যাব। হ্যাঁ, নতুন জামা আমি তোদের জোগাড় করে দেবই। আমার মামার কাছে গিয়ে চাইবে? চাইবো কেন, আবদার করবো। মামা বাড়ির আবদার। জয় গুরু। তোমার লজ্জা লাগবে না চাইতে গুলটে মামা? তোর মামার লজ্জা লাগে না? ইঞ্জিরি ঝাড়ে, ফুরুটস খায়, আর পুজোয় নতুন জামা দিতে পারে না। বেশি কথা বলবি না, আজ বিকেলেই যাচ্ছি আমরা। হয়ে গেল। তা বেশ করেছিস ঘতন, বন্ধুদের নিয়ে এসেছিস। বাহ বাহ বাহ। দেখেছিস গতন, বললাম না আমরা গেলে মামা খুব খুশি হবেন। তা বলছি গিন্নি, ওরা এলো, ওদের কিছু স্ন্যাক্স ট্যাক্স খেতে দাও। কি যাবেন? স্ন্যাক্স? দেখেছিস গতন, বলেছিলাম না তোর মামার মতন মামা হয় না। দিচ্ছি। মামা, আমরা এমনি এসেছি। গতন, মামাকে মিথ্যে কথা বলতে নেই। আমি জানতাম তোর মামার মনটা খুব বিগ সাইজের হবে। দেখলি না, আমাদের কিছু বলতে হলো, এমনিতেই উনি স্ন্যাক্স খাওয়াচ্ছেন। স্ন্যাক্সের কি দাম বেড়েছে না মামা বাবু? আমাদের গলতপুরে তো স্ন্যাক্স পাওয়াই যায় না। তা বেড়েছে বই কি, সব জিনিসেরই তো দাম বাড়ছে। জামার দাম অবশ্য কমে গেছে জানেন। মানে? মানে শুনলাম গভর্নমেন্ট থেকে নাকি এবার পুজোয় নতুন জামার দাম খুব কমিয়ে দিয়েছে, সব মামারা যেন জামা কিনতে পারে। তাই নাকি? হ্যাঁ, তা আপনার কি সব কটা জামা কেনা হয়ে গেছে মামা বাবু? ওই আর কি, গুড্ডুর জন্য গোটা আটেক কিনেছি, আর তোমাদের মামিমার শপিং এখনো হয়নি। মানে কিপিং? শপিং মানে কেনাকাটা। মানে গুড্ডুর জন্য 8টা জামা কিনেছেন? না মানে গোটা চারেক কিনেছি, আর একটার সঙ্গে একটা ফ্রি অফার ছিল, তাই আরো 4টে ফ্রিতে পেয়েছি। দেখেছিস দেখেছিস, আমি বললাম না মামার কাছে এমনিতেই অনেক ফ্রির জামা থাকে। মানে? ফ্রির 4টে জামা যদি আপনি ঘতনকে দিয়ে দেন, মানে গত 4 বছর ধরে তো ঘতনকে কিছু দিচ্ছেন না, তাই
তাই ও তো খুব দুঃখ করছিল। তাই বুঝি? তাহলে মামা জামার পিছনে আপনার নাম লিখে ঠাকুর দেখতে বেরোবো। কত নাম হবে আপনার, ভাগ্নে হয়ে এইটুকু করতে পারবো না আমরা? কিরে তোরা কি বলিস? তোমরা বসো, আমার একটা কাজ আছে, আমাকে এক্ষুনি একবার বেরোতে হবে। তুমি একটু ভিতরে এসো তো। আসছি। স্ন্যাক্স শেষে গেছে। একই দেখো তো, নে তো নোনতা বিস্কুট। হ্যাঁ, এটাকেই স্ন্যাক্স বলে। খাও দেখি এবার। এ তো আমাদের নড়ার দোকানেই পাওয়া যায়। তোর মামা তো দেখছি শকুনি মামা। বহুত কিপটে। স্ন্যাক্সের নামে হাতে একটা করে নোনতা বিস্কুট ধরিয়ে দিল। গৌতম সরি রে, আমরা একটু বেরোবো, একটা পার্টিতে যেতে হবে। আপনি কোন পার্টি করেন মামিমা? মানে ঠিক আছে মামিমা, আমরা এখন যাচ্ছি। তাহলে মামিমা ওই কথাই রইল, মামা বাবুকে বলেছি ফিরির 4টে জামা যদি আপনি আমাদের দিয়ে দেন। আপনি এভাবে বলবেন না প্লিজ। দেখ ঘোতন, এবার পুজোয় আমরা বাইরে ঘুরতে যাচ্ছি, অনেক খরচ। দেখি পারলে সামনের বছর তোকে একটা জামা কিনে পাঠিয়ে দেবো। গত বছরের গুলো এবছর দিতে পারবেন না মামিমা? ঘোতন, আমাদের কিন্তু অনেক দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে মামি, আমরা যাচ্ছি। চলো তো গুলটে মামা। তোমার জন্য আমাদের এত অপমান হলো গুলটে মামা। আমি কি বুঝেছি নাকি মামা বাড়ি এরকম হয়? বলেছিলাম না, ওরা অনেক বড় লোক। বড় লোক না হাতি। স্ন্যাক্স খাওয়াবে বলে হাতে একটা করে বিস্কুট ধরিয়ে দিল। ধ্যাৎ, শোন ঘটন, কাঁদিস না কাঁদিস না। এবার তোদের নতুন জামা হবেই, দেখিস। চলো, ওই যে ট্রেন ঢুকছে। ঘটনের মামাটা এত ক্যালটাবুলাস টাইপের বড় লোক, ফুরুচ খায়, পুজোয় বেড়াতে যায়, আর একটা জামা কিনে দিতে পারে না। এমন অপমান করলো আমাদের। একটা কিছু করতেই হবে, ওর বিরুদ্ধে মামলা করা উচিত। এর বিচার চাই। টাকা আছে তবু জামা কিনে দেবে না কেন? ইয়েস, মামলা করব আমি, এর শেষ জায়গায় ছাড়বো আমি। হুজুর, এই সেই ঘটনের মামা। বড় অফিসে চাকরি করে, ইঞ্জিরিতে কথা বলে, ছেলেকে টিফিনে ফুরুচ কিনে দেয়, পুজোর ছুটিতে বেড়াতে যায়, তবু ওই ঘটনকে একটা নতুন জামা কিনে দেয় না। এর বিচার চাই হুজুর। উনি কি সব সত্যি কথা বলিতেছেন? আমার চাকরি নিয়ে টানাটানি চলছে, মাইনে পাচ্ছি না ঠিক মতো। তাহলে নিজের ছেলে গুড্ডুর জন্য 4টে জামা কিনলো কেমন করে হুজুর? ওই 4টে জামার সঙ্গে আরো 4টে জামা ফ্রিতে পেয়েছে। ওই ফ্রির 4টে জামা আমাদের চাই হুজুর। আপনার কাছে কোনো প্রমাণ আছে? না না, মানে উনি নিজের মুখে বলেছেন হুজুর। একটু বাড়িয়ে বলেছিলাম হুজুর, আসলে 2টো জামাই কিনেছি, তার প্রমাণও আছে। ক্যাশ মেমোটা দেখাতে পারি হুজুর। সব শুনিয়ে আদালত এই সিদ্ধান্ত আসিল যে মামা ভাগ্নিকে জামা কিনে দিবে না না দিবে এই ব্যাপারে আদালত মাথা গলাইতে পারে না। এটা সম্পূর্ণ মামা ভাগ্নের ব্যাপার। কেস ডিসমিসড। হুজুর, এখানে আবার কিশমিশ এলো কোথা থেকে? আমরা কিশমিশ চাই না হুজুর, জামা চাই। জামা জামা জামা। কি স্বপ্ন দেখছিলাম নাকি? আচ্ছা, জামা আমি জোগাড় করবই। সাদে কি আমি আপনারে নন্দ ভণ্ড গুলটি বাবু বলি? আপনি একেবারে সোজা সরকারদার কাছে গিয়ে টাকা চাইলেন, সরকারদা আমারই যা ইচ্ছে তাই বলে গেল। নরা, পুজোয় নতুন জামা না হলে মাথা ঠিক থাকে না, জানিস না? সে তো আমি বুঝতেই পেরেছি, তবে আপনি যে আপনার এই সাঙ্গ পাঙ্গদের জন্য এত চিন্তা করেন সেটা আগে বুঝতে পারিনি। আমরাও বুঝিনি গো নরাদা। ওদের জন্য নতুন জামা জোগাড় করতে না পারলে আমি আমার লিডার পদ থেকে পদত্যাগ করব। না গুলটে মামা, এত বড় স্টেপ নেবেন না গুলটে বাবু। তার থেকে বরং আপনি একবার পাশের পাড়ার দত্তবাবুরে গিয়ে বলি দেখতে পারেন। দত্তবাবুর বাড়িতে দুর্গা পূজা হয়, আমার বাবাই তো পুজো করে। তাই তো বলতেছি, দত্তবাবু বড় সোজা মানুষ, ওনারে বললি ওনার মন গলি যেতে পারে। ঠিক বলেছিস নরা, তবে সোজা ভাবে আর হবে না। এবার আমাকে অন্য রাস্তা দেখতে হবে। পাঁচু, তোরা বস এখানে, আমি যাচ্ছি। কোথায় যাচ্ছ তুমি গুলটে মামা? তোদের জামা জোগাড় করতে। গুলটে মামা, যা, ব্যাপারটা যে গুলটে মামা এত সিরিয়াসলি নেবে বুঝিনি রে। হ্যাঁ রে, গুলটে বাবু এমনি নন্ড ভণ্ড হলি পরে কি হবে, মন বেজায় ভালো। কি ব্যাপার বলতো? গুলটে মামা গেলটা কোথায়? বাড়িতেও নেই, পাড়াতেও কোথাও নেই। দেখ, আমাদের জন্য জামা কিনতে গেছে বোধহয়। না না, টাকা পাবে কোথায়? দূর, আমাদের এইভাবে গুলটে মামাকে বলা উচিত হয়নি।
ঠিক বলেছিস। চল বাড়ি যাই, সন্ধেও হয়ে আসছে, আজ আর আড্ডা হলো না। হ্যাঁ হ্যাঁ চল। পুজোর আর কটা দিন মাত্র বাকি, এখনো ষষ্ঠীচরণ পুরোহিত দশকর্মার লিস্ট দিল না। ওদিকে হরিপাল কালকে মায়ের চোখ আঁকবে বলেছে। ছোট ছেলেটা এখনো শহর থেকে এলো না। আমি কি একা সব দিক সামলাতে পারি? কে ওখানে? কি সিংহ? আমি সিংহ, মা দুর্গার বাহন। মা আমাকে পাঠিয়েছে। কেন? তোর বাড়িতে পুজো হয়, অথচ তুই বাচ্চাদের জামা কিনে দিস না কেন? দিদি তো প্রভু, বাড়ির সবাইকে নতুন জামা কিনে দি। পাড়ার বাচ্চাদেরও দিতে হবে, নয়তো মা খুব রাগ করবেন। হ্যালো, ঠিক আছে প্রভু, ঠিক আছে, তাই হবে, তাই হবে। মনে থাকে যেন। হ্যালো, তাই হবে মা, তাই হবে, তাই হবে, তাই হবে। আমার কিন্তু খুব ভয় করছে গুলটে মামা। দূর, কাল রাতে দত্তবাবু যা ভয় পেয়েছে না, দেখবি 2 সেট করে জামা দিচ্ছে তোদেরকে। তোমাকেও দেবে গুলটে মামা? দিতেও পারে। আমার বুদ্ধির কাছে কেউ পেরে উঠবে না, বুঝেছিস? বাবু, মায়ের নির্দেশ, একজন বাচ্চাও যেন বাদ না যায়। সবার জন্য জামা কিনে নিয়ে আয়। বাবা, ব্যাপারটা কিন্তু আমার গোলমেলে লাগছে। দত্ত জেঠু, কেমন আছেন? শুনলাম আপনি নাকি পুজোতে বাচ্চাদের নতুন জামা কিনে দিচ্ছেন। হ্যাঁ রে। তুমি কোথা থেকে খবরটা পেলে ভাই? মানে মা দুর্গার ওই বাহন সিংহটা কাল রাতে আমাদের সবার বাড়ি বাড়ি গিয়ে বলে এসেছে, হ্যালো দত্তবাবু, এবার তোমাদের জামা দেবে, নতুন জামা। তাই বুঝি? সবই মায়ের ইচ্ছা রে। ঠিক আছে ভাই, আজ শহর থেকে জামা কিনতে যাচ্ছি, কাল পাবে। এখন তোমরা আসতে পারো। মানে ঠিক আছে, তা বলছিলাম যে শুধু বাচ্চাদেরই দেবেন, মানে আমার সাইজের কাউকে দেবেন না? মানে আমিও তো এই বাচ্চাদের নিয়েই থাকি, আমার মনটাও না একেবারে বাচ্চাদের মতন হয়ে গেছে, জানেন, বাচ্চা মন একেবারে। ঠিক আছে, ঠিক আছে, কাল এসো ভাইয়া। না না, আমরা শুধু বাচ্চাদেরই দেব। যাও, এখন অনেক কাজ আছে। ও, শুধু বাচ্চাদের দেবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, চল রে ঘটন, চল। স্ট্রেঞ্জ। দূর, এবার আমাদের খারাপ লাগছে। আমাদের জামা হচ্ছে, তোমার হচ্ছে না। আরে আমারও হবে রে, আজকের রাতে আবার যেতে হবে দেখছি। গুলটে মামা, সাবধান হয়ে যাও এবার। ওরে গলতপুরের পান্তা ভাতে বলদ পাঁচু, আমার হালুম শুনেই দেখলি না দত্তবাবু কেমন ভয় পেয়েছে। কিছু বোঝেনি, বুঝলে কি আর ওর ছেলেকে জামা কাপড় কিনতে পাঠাতো রে? কি জানি। এত করে বললাম ছেলেটাকে, তাও জামা কাপড় কিনে আনলো না। ভালো লাগে না আর। কি দেখবে ওই জানে। মা, মাগো, অপরাধ নিও না মা। হ্যালো, মা আবার পাঠালো। বলুন প্রভু। মা বলল শুধু বাচ্চাদের নয়, বড়দের জন্য জামা প্যান্ট দুটোই কিনে দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে প্রভু, তাই হবে। জামা প্যান্টের মাপ আগে থেকে নিয়ে নিবি, নয়তো ঠিক মতো ফিটিং হবে না। আয় দেখি, এবার তোকে ফিটিং করি। দেখো দেখো, তোমার সিংহ কেমন 2 পায়ে দাঁড়িয়ে আছে। কি, তাই তো? আয় দেখি, তোর মাপটা আগে নি। কি মানে আমি তো সিংহ, আমার তো বিনা সাইজ লাগে। ওরে বাবা, ধর 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 ওটাকে, ধর। বাঁচাও, বাঁচাও, সিংহকে ধরা করেছে। ওরে বাবা, ধর 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 ওটাকে, ধর ধর। পালাবি কোথায়? পালাবি কোথায়? ওরে বাবা, ধর ধর ওটাকে, ধর। এই ধরেছি, পালাবি কোথায়? ওরে বাবা গো, ও মা গো, আমি আর সিংহ হব না, আর সিংহ হব না গো।
মার 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 এটাকে মার মার আমি আর সিংহ হব না, আর সিংহ হব না গো। গুলটে মামা, উনি বাবা গো, গেলাম গো, কি ঠেঙিয়েছে রে ভাইটু। তোমাকে বারবার আমি না করলাম। চাই না আমাদের নতুন জামা। আমি তোদের নতুন জামা দিতে পারলুম না রে ভাইটু গো। তবুও তুমি আমাদের লিডার গুলটে মামা। গুলটা মামা, গুলটা মামা, ও গুলটা মামা, খবর আছে, দারুণ খবর। কি খবর রে গোতন? ওই দত্তবাবু সবটা জেনেছে আর আমাদের সবাইকে নতুন জামা কিনে দেবে বলেছে। জয় গুলটে মামার জয়। আর একটা খারাপ খবরও আছে। কি? নাটকের ড্রেস ভাড়া দেয় যদুবাবু, তার কাছ থেকে তুমি সিংহের ড্রেস ভাড়া করেছিলে। হ্যাঁ, নিয়েছিলাম, তাতে কি? যদুবাবু সিংহের মুখোশটা পাচ্ছে না, তাছাড়া লেজটাও ছিঁড়ে গেছে। মাঠে বাকি ড্রেসটা খুঁজে পেয়েছে। তোমাকে 2000 টাকা ক্ষতিপূরণ দিতে হবে গুলটে মামা। ওরে বাবা গো, আমি আর সিংহ সাজবো না রে, আর সিংহ সাজবো না। তাহলে তুমি কি সাজবে? অসুর। গুলটে মামার জয়। ওরে বাবা গো, গুলটে মামা।